নমস্কার, নিউজ রেনেসা বাংলায় আমি সাবির আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি। যে বিষয় নিয়ে এই মুহূর্তে চাঞ্চল্যকর একটি ঘটনা আপনারা সকলে জানেন। গতকাল ভারত পাকিস্তান যুদ্ধ আবহের মধ্যেই ভারতবর্ষের কিছু মানুষ তারা রাজপথে নেমে প্রকাশ্যে যুদ্ধ নয় শান্তি চাই মিছিল তারা স্লোগান দিচ্ছেন। তারা অ্যারেস্টেডও হয়েছেন। কেন, কিসের স্বার্থে? এখানে ভারতবর্ষের ২৬ জন নিরীহ নাগরিককে নারকীয় ভাবে হত্যা করা হলো, জঘন্যভাবে তাদেরকে হত্যা করা হলো। তারপর ভারত যখন প্রত্যাঘাত নিচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক আমাদের সেনা জওয়ানরা লড়াই করছে, তখন কিসের স্বার্থে দেশের বিরুদ্ধে এই স্লোগান? পাকিস্তানের পক্ষে কারা সওয়াল করছেন? সরাসরি চলে যাব রাজনৈতিক বিশ্লেষক মাননীয় কৌশিক গুহ রায় দার সঙ্গে। তবে কৌশিক দার কাছে যাওয়ার আগে আমি একটি ছোট্ট ভিডিও দেখাতে চাই, যে ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে দেশের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন। খুব সংক্ষেপে আমি ভিডিওটি দেখাবো, রাজপথে নেমে কিভাবে দেশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন দেখুন। গতকালকের ঘটনা, কলকাতায় রাজপথে কিভাবে দেশের বিরুদ্ধে দেশদ্রোহী স্লোগান দিচ্ছে। যাই হোক, একটু সমস্যা হচ্ছে মনে হয়, ভিডিওটি দেখাতে পাচ্ছি না। আচ্ছা, কৌশিকদার কাছে চলে যাই। সরাসরি। কৌশিকদা, আপনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিশ্লেষক, আমাদের প্যানেলে বহুবার আপনাকে আহ্বান জানিয়েছি, আজকেও আপনাকে পেয়ে ধন্যবাদ জানাই আপনাকে আসার জন্য। কিভাবে দেখছেন, কারা কোন প্ররোচনায় এভাবে দেশের মধ্যে থেকেও দেশদ্রোহিতা করছে, গদ্দারি করছে দেশের সঙ্গে, যদি একটু বলেন। প্রথমে নমস্কার সঞ্চালক সাহেবকে আর প্রত্যেকটা দর্শককে। সাথে আমাদের মুর্শিদাবাদের আরেকজন আমাদের এই স্টুডিওতে আমাদের সাথে বসে আছেন, ওনাকেও আমি নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, প্রথম দিন ওনার সাথে আলাপ। তো সর্বোপরি সবার প্রথম যে আলোচ্য বিষয়টা আজকের আপনারা যে প্রসঙ্গটা তুলেছেন, ওখানেই দেখুন একটা লেলিন পন্থা পড়ে আছে। যেখানেই আপনি দেখতে যাবেন এই দেশদ্রোহিতা থেকে শুরু করে এরা যে এতটা ইতর মানের হতে পারে, আমরা গতকালকে দেখেছি, গতকালকে মৌলালিতে দেখেছি। এদেরকে কি করা উচিত বলুন তো? এই ধরনের দেশদ্রোহিতা প্রথমে তো এদেরকে, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, যদি আমার কথা চলতো, আমার কথা ফলতো, তাহলে আমি বলতাম যে এদেরকে দেশে প্রথমে এনকাউন্টার করা হোক। এরা যে ধরনের মানসিকতা রাখে, যে ধরনের মানসিকতা পোষণ করে, এদেরকে তো দেশে রাখাই উচিত না। এদের তো আমার মনে হয় না অধিকার আছে, কারণ এরা যেভাবে দেশদ্রোহিতা করছে, বলছে যে কিসের ভারত, এই ধরনের প্রশ্ন যারা করে আমি তাদের সাথে। আমি একটু একটু ভিডিওটা দেখিয়ে দিই একটুখানি, দেখুন, সকলে দেখুন, সকলের উদ্দেশ্যে। আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? আমরা ভারতীয়, আবার আবার একটু শুনুন। আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? আমরা ভারতীয়। শুনলেন? মানে ইনি কি বলছেন, না নিজের কথার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, বলছেন আমরা অত্যাচারের পক্ষে। মানেটা কি? মানে এখানে ওনারা কি চাইছেন? ওরা নিজের কথার মধ্যে অসঙ্গতি, একরাশ অসঙ্গতি কথার মধ্যে। একরাশ অসঙ্গতি না, এরা এরা এতটাই বর্বর, এরা এতটাই মানে কি বলবো, মানে এই ভাষা এইভাবে টেলিভিশন চ্যানেল কিংবা কোনো পোর্টালে এইসব ভাষা ইউজ করা মানে নিজেকে ছোট করে দেওয়া। এদের জন্য কোনো ভাষা নেই। এক কথায় বলবো, এরা প্রচন্ড ইতর। কালকে আমরা দেখেছি কলকাতার রাজপথে, এবং আমি এদের বিরুদ্ধে প্রতিবাদ করতেও দেখেছি। সজল ঘোষ কালকে প্রতিবাদেও নেমেছিলেন এদের বিরুদ্ধে। আর এদের কথাবার্তাগুলো শুনুন, একবার মান নির্ণয় করুন এদের কথাবার্তা। এরা বলছে কিসের ভারত। আপনাকে আপনাকে ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করার কথা বলবো, যেহেতু একটু আমাদের এটা চেঞ্জ হয়েছে ফরম্যাটটা, একটুখানি আপনি যদি অ্যাডজাস্ট করে নেন ফ্রেমের সঙ্গে নিজেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলুন। তো সেটাই বলছিলাম যে এদের মতো ইতর আর নেই। আমি তো বললাম, আমি প্রথমে একটা কথা বলেছি, আবার বলছি যে আমার কথাটা অন রেকর্ড, আমি বলছি আমার একদম ব্যক্তিগত মতামত, যে এদের মতো দেশদ্রোহীদের বামপন্থা যেভাবে আজকে কুলসিত করেছে বাংলার রাজনীতিকে, শুধু নয় দেশের মধ্যে, এরা এমন একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে এদের মতো দেশদ্রোহী, এদের মতো কুলাঙ্গার আর এই আমাদের ভারতবর্ষে নেই। সবার আগে যদি হত্যা করতে হয়, জিহাদিদের মারতে হয়, যারা আমাদের 26টা প্রাণ কেড়ে নিয়েছে পেহেলগাঁওতে, তাদের যদি আত্মার শান্তি করাতে হয়, তাহলে প্রথম দেশের ভিতরে এইগুলোকে মারতে হবে।
এগুলোকে একদম এনকাউন্টার করা একদমই। উচিত। বামপন্থা বরাবরই শ্রমজীবী মেহনতি মানুষের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে। তাহলে 26 জন যে নিরীহ মানুষ মারা গেল, তারা কি দেশের কেউ নয়? তাদের জন্য কি তাদের প্রাণে এতটুকু কাঁদে না? তাদের বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হলো, যখন পাকিস্তানের বিরুদ্ধে ভারত প্রত্যাঘাত হানলো, এবং আপনি দেখুন পাকিস্তানের বিরুদ্ধে ভারত কিন্তু যে প্রত্যাঘাত হানলো সেটা কিন্তু সাধারণ মানুষের উপরে নয়, বেছে বেছে জঙ্গি ঘাঁটিতেই আঘাত করা হয়েছে। পাকিস্তানে এখনো পর্যন্ত সাধারণ মানুষের মৃত্যুর খবর সেভাবে পাওয়া যায়নি। অপরদিকে দেখুন পাকিস্তান যে হামলাগুলো চালিয়েছে এবং সন্ত্রাসবাদীদের মদতে যে হামলাগুলো ঘটেছে সেগুলো কিন্তু সম্পূর্ণ নিরস্ত্র মানুষের উপরে ঘটেছে। তো এই বিষয়গুলো একের পর এক আসবো। কৌশিকদা, তার আগে আমি পরিচয় করিয়ে দিই, বর্তমান সময়ে একজন আলোড়ন সৃষ্টিকারী লেখিকা সুরাইয়া সুলতানা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। নমস্কার। তো সুরাইয়া ম্যাডাম, আপনাকে এখানে পেয়ে আমরা ধন্য। আপনার লেখা এই মুহূর্তে আমরা চারিদিকে দেখছি বেশ জনপ্রিয়, মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে। তো আপনি এ বিষয়ে কি আপনার অভিব্যক্তি যদি একটু বলেন, আপনার মতামত জানতে চাইছি। আপনার মিউট আছে সম্ভবত। নমস্কার জানাই প্রত্যেককে, শুভ সন্ধ্যা। রেনেসা বাংলাকে আমি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছি আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। যাই হোক, এখন এই আবহে স্কুল পাঠ্যের একটা খুব জনপ্রিয় পদার্থবিদ্যার একটা সূত্র, নিউটনের থার্ড ল, এটা সকলেই পড়ে থাকবেন। সেটা এখন সমগ্র ভারতবাসীর কাছে কাম্য। আমিও একজন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসাবে আমারও সেটাই কাম্য। তবে যুদ্ধ নয়, শান্তি চাই, এটাও একটা খুবই জনপ্রিয় একটা কোটেশন, ছোট থেকে আমরা বারংবার শুনেছি বা আমরা বিশ্বাস করি এই কথাতে। যুদ্ধ কখনোই কিন্তু গঠনমূলক হতে পারে না, মূলত ধ্বংসাত্মক। সেটা যে কোনো দেশের অর্থহানি থেকে হতে পারে, সম্পদহানি যেমন করে সেরকম জীবনহানি ঘটায়। তবে আমরা সাধারণত দেখেছি যে এই যুদ্ধটাকে কখনো ধর্মীয় রঙে রঙিন করা যাবে না। এখানে যিনি সোফিয়া ম্যাডাম যিনি আছেন, তিনি একজন ধর্মীয়ভাবে তিনি একজন মুসলিম, কিন্তু তিনিও সন্ত্রাসবাদীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আবার পাশাপাশি ভূমিকা সিং যিনি আছেন, তিনি হিন্দু হয়েও তিনিও সন্ত্রাসবাদীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। সুতরাং এই লড়াইটা আপামর সমগ্র ভারতবর্ষের মানুষের, যারা জাতি ধর্ম বর্ণ সকলে নির্বিশেষে আমরা এই লড়াইটাকে দেখতে চাইছি। এবং তবে আমাদের এই 26 জন পর্যটক যারা ভারতীয় নাগরিক, যারা পেহেলগামে এভাবে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তা অত্যন্ত মর্মান্তিক। আমরা ভারতবাসীরা সরকারের ওপর সম্পূর্ণভাবে আস্থা রাখছি যে তিনি এই সরকার দেশের সংবিধানকে নিশ্চয়ই রক্ষা করবেন, প্রত্যেকটা জনগণকে প্রতিরক্ষা দেবেন এবং নাগরিকদের সক্ষম হবেন, সর্বোপরি দেশের সার্বভৌমত্ব তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। তবে শত্রু মোকাবিলা সুরাইয়া ম্যাম, এক মিনিট আমি আপনাকে একটা কাউন্টার দিচ্ছি ছোট। আপনার কথাতে আমি সহমত পোষণ করছি, আপনার কিছু কথাতে আমি সহমত পোষণ করছি, কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই যে সেদিন এদের নেকাকান্না গুলো কোথায় ছিল? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বা রাজনীতিকে আমি ধরছি না, কোনো মানে দল, কোনো নিজের প্রেক্ষাপটে কোনো রকম আইডিওলজি, কেউ যেটা ক্যারি করে, যেটা ক্যারি করে, সবকিছুকে বাদ রেখে আজকে তারা সেদিন কোথায় গেছিল? যেদিন 26টা প্রাণ গেল হিন্দুদের, যেদিনকে মানে নৃশংসভাবে হিন্দুকে চিহ্নিত করে মারা হয়েছে, এটা ওরা কোনো হিন্দুকে চিহ্নিত করে মারা হয়েছে, মুসলিমরাও মারা গেছিলেন, হ্যাঁ মারা গেছে, কিন্তু হিন্দুদের ওখানে বলতে বলা হয়েছে যে কলমা বলো, কলমা বলতে পারেনি। তারপর বলতে ধর্ম হয় না, আর কোন সন্ত্রাসবাদীদের না, আমি বলছি সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না কেন আপনারা বারবার প্রতিস্থাপন করার চেষ্টা করছেন? আপনাদের চোখের সামনে এত কিছু ঘটে যাওয়ার পরে আপনারা কোথা থেকে এত মিশে পাচ্ছেন যে আপনারা বলছেন সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না? আজকে যিনি সঞ্চালক সাহেব, তিনি আজকে বুঝতে পেরেছেন যে সন্ত্রাসের ধর্ম হয়, তাই উনি কিন্তু নিজের জায়গা থেকে, প্ল্যাটফর্ম থেকে সরে গেছে। আজকে সঞ্চালক সাহেব আমার সামনে বসে আছেন, উনি নিজের ধর্ম ত্যাগ করেছেন কেন? আচ্ছা, সুরাইয়াকে একটু বলতে দেওয়া হোক, সুরাইয়া ম্যাডামকে একটু বলতে দেওয়া হোক। হ্যাঁ, আমার অভিমত, সব পাকিস্তানের মানুষ সন্ত্রাসবাদ নয়, আবার সব ভারতীয়রাও যুদ্ধবাজ নয়। সুতরাং কোনো একটা সাধারণ কোনো প্রিন্সিপালের আওতায় প্রত্যেকটা মানুষকে জাজ করা যাবে না। কোন ভারতীয়দের হয়ে আপনি ঢাল ধরবেন ম্যাডাম? কোন ভারতীয়দের হয়ে আপনি ঢাল ধরছেন? নিজেকে প্রশ্ন করুন একবার, কাদের হয়ে ঢাল তরোয়াল নিচ্ছেন, কাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন?
আমি কাউকে প্রোটেক্ট না, করতে চাইছি না। গতকাল আমি একটু বলি, গতকাল যে ঘটনাটা ঘটলো সত্যিই কাম্য ছিল না। কারণ ভারতের এই পরিস্থিতিতে ভারত যেখানে সেনারা যুদ্ধ করছে, তাদেরকে কোথায় মনোবল জোগাতে হবে, তাদের সপক্ষে কথা বলতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এরকম একটা মানে মিছিল হলো কলকাতাতে, সত্যি ভাবতে অবাক লাগে। কারণ একসময় বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আজকে ঠিক উল্টোটা দেখা যাচ্ছে। ভারতে বাঙালির সেই মানে গ্রহণযোগ্যতা কোথায় আজকে যাচ্ছে। রবি ঠাকুর একটা কথা বলেছিলেন, ক্ষমা যেথা হীন দুর্বলতা হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি সেটা তোমার আদেশে। অর্থাৎ যেখানে ক্ষমা করাটা দুর্বলতার পর্যায়ে ভূষিত হয়, সেখানে কিন্তু তোমাকে খড়গ ধরতে হবে, তোমাকে পাল্টা কাউন্টার করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কোথায় এই রকম মানে মিনমিন করার কোনো জায়গা নেই। একটা গান মনে পড়ে যায়, শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদারের লেখা হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, মাগো আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তো সেই জায়গায় কোথায় আজকে আমরা আমরা কোথায় আমরা সেই জায়গায় আমরা আছি, আমরা নিজেদেরকেই নিজেরা প্রশ্ন করে দেখি। সুরাইয়া ম্যাডাম, আপনার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছি না। যদি একটু কিছু বলেন সংক্ষেপে, কয়েকটি কথা, একদম সংক্ষেপে। হ্যালো হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ, যে বিষয়, হ্যাঁ একদম শোনা যাচ্ছে। বলছি যে বিষয় নিয়ে কথা হলো একটু আগে বলছিলাম যে মাগো আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তো এখানে কি কবি বা লেখক তারা কি ভুল কিছু বলেছেন? সন্ত্রাসবাদ নিপাত যাক, এটা আমরা বারংবার বলেছি এবং সবাই বলবে, এটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের কথা, যে সন্ত্রাসবাদ নিপাত যাক। কেউ সন্ত্রাসবাদকে সমর্থন জানায় না। এবার তবে কি সর্বাত্মক যুদ্ধ কাম্য নয়। সর্বাত্মক যুদ্ধের ফলে কি সেই প্রভাবটা মানুষের দৈনন্দিন জীবন জীবিকাতে সরাসরি প্রভাব ফেলছে। সাধারণ মানুষের জীবন জীবিকা বিপন্ন হতে পারে, প্রশ্ন চিহ্নের মুখে পড়তে পারে। যুদ্ধ সবসময় ঋণাত্মক প্রভাব বয়ে আনে। কিছু পেতে গেলে তো কিছু হারাতে হবে, কিছু পেতে গেলে তো কিছু হারাতে হবে। তাহলে স্বাধীনতার সংগ্রামীরা যদি আজকে ব্রিটিশের পদানত হয়ে থাকতো, নীরব হয়ে যদি তাদের সেই অত্যাচার সহ্য করে থাকতো, তাহলে তো ভারতবর্ষ স্বাধীন হতো না। আজকে নেতাজির মতো আজাদিন ফৌজ যদি তৈরি না হতো, তাহলে দেশের স্বাধীনতা সংগ্রাম, চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের মতো যদি বীর বিপ্লবী না হতো, ক্ষুদিরামের মতো যদি না হতো, বিনয় বাদল দীনেশের মতো যদি না হতো, তাহলে আমাদের ভারতের স্বাধীনতা কি আসতো? সুতরাং কিছু পেতে গেলে আপনাকে কিছু হারাতে হবে, কিছু কোলাটেরাল ড্যামেজ হবে। এটা নিয়ে ভাবতে গেলে হবে না, আমাদের মূল লক্ষ্য স্থির রাখতে হবে। এই বিষয়টা না, আমাদের সবচেয়ে আগে ভাবতে হবে যে একটা ইতিবাচক যদি আমরা সিদ্ধান্তে আসতে চাই। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, বলছি যে যদি কোনো রকম ইতিবাচক সিদ্ধান্তে আসতে হয়, তাহলে তো এর একটা মানে ইতিবাচক দিক বাঁচতেই হবে সরকারকে, যে না এদেরকে সন্ত্রাসবাদকে নির্মূল করবে কিভাবে। এদেরকে নির্মূল না করলে তো এগুলো বারবার ঘটবে। আজকে 26 জন গেছে, কালকে 52 জন যাবে, তারপরের দিন 104 জন যাবে, কতবার এরকম হবে? তো সন্ত্রাসবাদকে একেবারে নির্মূল করতে হবে। এর আগেও আমরা পুলওয়ামায় দেখেছি, আমরা কাশ্মীরে বহুবার দেখেছি, আমরা তাজ মুম্বাই হোটেলে দেখেছি, বহু জায়গায় এরকম পরে পর ঘটে যাচ্ছে। সুতরাং একটা প্রত্যাঘাত দরকার ছিল এবং সেটা হয়েছে যথেষ্ট। এবং আপনি একটা মজার বলবো না, জিনিসটা আশ্চর্য আর কি, আশ্চর্য জিনিস, যেটা আমি একটু বলে নিই, একটুখানি কমপ্লিট করে নিই। সেটা হচ্ছে যুদ্ধবিরতি সাময়িক একটা করা হচ্ছিল, শুনছিলাম যুদ্ধবিরতির কথা চলছে এবং পারস্পরিক একটা বোঝাপড়া। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান আবার জঙ্গি মদত ঢুকিয়ে আবার কিন্তু ভারতে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে, ভারতের উপর আক্রমণ করার চেষ্টা করছে। সন্ত্রাসবাদকে তো ওরা প্রথম দিন থেকে প্রশ্রয় দিচ্ছে, কারণ যেদিন সিন্ধুর অ্যাটাকটা হয়, আমাদের ভারতীয়রা প্রথম যে অ্যাটাকটা করে, তারপরের দিন আমরা দেখেছি ওদের যে কফিনবন্দি দেহগুলো, সেগুলোকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। তাহলে ওরা তো প্রথম দিন থেকে সন্ত্রাসবাদকে মদত করে যাচ্ছে, ওরা তো পাশে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির সময়ও মানুষ তো যুদ্ধবিরতির চুক্তিটা যদি মানে, তাহলে তো কিছুটা শান্তি রক্ষা হয়, সেটাও কিন্তু মানছে না, এটাই বলতে যাচ্ছি। হ্যাঁ, সুরাইয়া ম্যাডামের কাছে যাবো। মানতে পারবে না তো, ওদের রক্তে নেই এটা, ওরা পারবে না। সুরাইয়া ম্যাডামের কাছে যাবো, সুরাইয়া ম্যাডামের কাছ থেকে কিছু শুনে নেবো, না সময় সংক্ষিপ্ত আছে। হ্যাঁ বলুন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি চাই মানবতা সুপ্রতিষ্ঠিত হোক। একটা বিখ্যাত কবিতা আছে যে তার মর্মার্থটা এরকম, যে তুমি কার বিরুদ্ধে বন্দুক ধরেছো, কার বিরুদ্ধে তুমি গুলি চালাচ্ছ, সেও একজন মানুষ।
তোমার বিপরীতে যে দাঁড়িয়ে আছে সেও একজন মানুষ। তো মানবতা সুপ্রতিষ্ঠিত হোক, এই দেশ সুরক্ষিত থাকুক প্রত্যেকটা মানুষের জন্য। অবশ্যই পেহেলগামে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক, সেই ঘটনাকে আমরা কেউই সমর্থন জানাচ্ছি না। তবে যুদ্ধের একটা খারাপ দিক রয়েছে, যুদ্ধের প্রভাব যেন সাধারণ মানুষের জীবন জীবিকাকে যেন বিপন্ন না করে তোলে, এটা আমরা কামনা করি। এটাই আমরা সরকারের কাছে জানাবো। সরকার নিশ্চয়ই সেই বিষয়টাকে দেখবেন এবং সেই বিষয়টাকে অবশ্যই সকলের সরকার অলরেডি সরকার দেখছেন, এবং আমি মনে করি নরেন্দ্র মোদী যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন, এবং তিনি যেটা করছেন আপনারা ঠিকঠাকই দেখতে করছেন। পাচ্ছেন যেখানে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজে বাজে পোস্ট করে যাচ্ছে ওনার টুইটার হ্যান্ডেলে, কিংবা আপনি ওনার ফেসবুক পোস্ট দেখুন, উনি অনেক রকম ভাবে মানে ছোট করে দেখানোর চেষ্টা করেছে ভারতকে। উনি বলেছে যে এয়ারবেস উড়ে গেছে, ভারতের ব্যাঙ্গালোরের অমুক জায়গায় ক্ষতি করে দিয়েছে, অমুক বন্দর ভেঙে দিয়েছে, আজে বাজে অনেক কথা বলেছে ওরা। কিন্তু কৌশিকদা, আমার হাসি লাগছে আজকে বাংলাদেশের পোস্ট দেখে। বাংলাদেশের পোস্ট গুলো একটু দেখুন, তারা হ্যাঁ, দিন দেখেছি রাত দেখেছি। পাকিস্তানের পোস্ট করে যাচ্ছে, বলছে যে পাকিস্তান নাকি ভারতের কত জায়গায় আক্রমণ করেছে, ভারত এখন ব্যাকফুটে, ভারত শান্তি চাইছে। মানে ওরা যা তা একদম, মানে আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে সব রকম দেখুন সম্পর্ক আন্তর্জাতিক মানে ত্যাগ করা উচিত বাংলাদেশের সঙ্গে। ওদেরকে আমি কাউন্টিং এর মধ্যেই রাখি না, বাংলাদেশিদেরকে আমি একদমই কাউন্টিং এর মধ্যে রাখছি না। ওরা হচ্ছে অবৈধ বীর্যের ফলাফল, একদমই অবৈধ বীর্য যেগুলো সেগুলোর ফলাফল ওরা। তো ওদেরকে নিয়ে আমি কাটাছেড়াতে যাচ্ছি না এই মুহূর্তে। ওরা জানে, ওরা নিজেরাও জানে না ওদের কি ক্ষমতা আর কি ক্ষমতা নেই। ওরা এমন কিছু কথা বলে ফেলে বা এমন কিছু পোস্ট করে ফেলে, ওরা নিজেরাও জানে না যে ওরা কি করেছে। তো ওদেরকে নিয়ে আমি ভাবতেই চাই না। কিন্তু এই মুহূর্তে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার একদম, আমরা রাজ্যে ঘটে চলা কিছু ঘটনাতে আমরা খুব ব্যথিত, খুব মানে আতঙ্কিত, ব্যথিত একদিক থেকে। কারণ আমরা দেখছি যে দেশে থেকে পাকিস্তান জিন্দাবাদ বলছে, দেশে থেকে এমন কিছু কমেন্টস করছে, এমন কিছু আচ্ছা, এবার কৌশিকদা comments আমি pass একটু করছে পয়েন্ট এই বলি। মুহূর্তে। আমি এই আমি যুদ্ধকালীন একদম তৎপরতায়। আমি একদম রাজ্যের কথায় আসছি। এবার রাজ্যের প্রসঙ্গ যখন উঠলো, ওয়াকফ বিল নিয়ে আমরা আজিমগঞ্জে দেখলাম কি ঘটলো, সকলেই জানেন সেই বিষয়গুলো। তো আজকে দাঁড়িয়ে মাঝে মাঝে শোনা যায় বাংলাদেশ থেকে যে মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি বর্ডার সংলগ্ন যে সমস্ত জেলা আছে এবং সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত জেলা রয়েছে সেইগুলোকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করা হয়, এবং কলকাতাকেও তারা বৃহত্তর বাংলাদেশ অংশ হিসেবে দেখতে চায়, এরকম একটা মানে কথা মানে শোনা যায়। সেটাকে হালকাভাবেই নিই আমি, কিন্তু আজকে তখন দেখছি আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সেই বৃহত্তর বাংলাদেশের সপক্ষে দাঁড়িয়ে বহু মানুষ সওয়াল করছেন। তখন তো প্রশ্নচিহ্ন থেকেই যায় যে আমাদের দেশের আভ্যন্তরীণ, আমাদের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা কতটা সুরক্ষিত, কি বলবেন এ বিষয়ে? ওই যে আপনার কথাটা শুনে আমার শুভেন্দু বাবুর একটা কথা মনে পড়ে গেল। ওই স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট যেমন, আপনি তবেই দেখতে পাবেন যবে বাংলাদেশিদের এই স্বপ্নগুলো সফল হবে। তখনই বাংলা একমাত্র মনে হয় আমার এই স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লেগে যাবে আর গরুর গাড়িতে না হেডলাইট। না, কিন্তু না কৌশিকদা, জিনিসটা অতটা হালকা করারও নয়। কারণ আমাদের এখানে কিন্তু আমি দেখি প্রচুর বাংলাদেশি সমর্থক আছে যারা কিন্তু এই বাংলাদেশের এই স্বপ্নটাকে শুধু কিন্তু বাংলাদেশি তারা সমর্থক নয়, এখানকার কিছু আমরা দেখেছি। আপনি যখন তুললেন এই ব্যাপারটা, এই কথাটা যে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট নিয়ে, যখন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, যেখানে আমরা দেখেছি কিছু কিছু জায়গায় ওরা দাপিয়েছে, ওদেরকে ভুল বোঝানো হয়েছে। ওয়াকফ নিয়ে ওরা কি বুঝেছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় ওদেরকে ভুল ব্যাখ্যা করা হয়েছে, তার জন্য এই গতি প্রকৃতি এতটা বিগড়েছে, নাহলে বিগড়াতো না। আমি মনে করি ভুল কোন ব্যাখ্যা, দল ভুল ব্যাখ্যা শুধু আজ নয়, সেই সিএএ থেকে শুরু করে আপনার একদম ওদেরকে ভুল বোঝানো হয়েছে। ইউনিভার্সাল সিভিল কোড থেকে শুরু করে ওয়াকফ বিল, 3 তালাক, যত রকম সরকার যত রকম পদ্ধতি, যত রকম সংস্কারমূলক আইন যতবারই আনতে চেয়েছে ততবারই কিন্তু রুখে দাঁড়িয়েছে। বলা হয় রুখে দাঁড়াতে বাধ্য করা হয়েছে বা কেউ তাদেরকে মিসলিড করেছে। এই জায়গাটা কিন্তু খুব আমি বলছি সাবির দা, ওদেরকে বরাবর মিসগাইড করা হয়েছে। ভোট ব্যাংকের জন্য শুধুমাত্র মুসলিমদেরকে দেখা হয়েছে ভোট ব্যাংক হিসেবে, ওদেরকে তোষণ করেছে ওদের সব জায়গায় তাই। কিন্তু আজকের দিনে কারা বলছে, কারা বিরুদ্ধে যাচ্ছে মাদ্রাসার? আপনি চিন্তা করে দেখুন, কোন দল বলছে যে মাদ্রাসা করতে হবে না, আমরা কোনো মৌলবি চাই না, আমরা চাই প্রত্যেকটা মুসলিমের বাড়িতে ডাক্তার হোক, প্রত্যেকটা মুসলিমের বাড়িতে ইঞ্জিনিয়ার হোক, প্রত্যেকটা মুসলিম শিক্ষিত হোক, বড় বড় জায়গায় চাকরি করুক, বড় কাজ করুক, নিজেদের খ্যাতি অর্জন করুক।
কিন্তু অন্যান্য দলগুলো তা চায় না, ওরা অ্যালটমেন্ট করে দেয় মাদ্রাসা হয়ে যাক, ওরা চায় মাদ্রাসা থেকে এরকম জঙ্গি তৈরি হোক, এরকম কিছু অমানুষ তৈরি হোক, কিছু অসামাজিক মানুষ তৈরি হোক, এইগুলো ওরা চায়। একদম। আমি একটু সুরাজির কাছে যাব। ম্যাডাম, আপনি তো দীর্ঘদিন বিভিন্ন নারী শিক্ষা নিয়ে বিভিন্ন কাজ করেছেন, সমাজ সেবার বিভিন্ন মেয়েদের শিক্ষা প্রসারের মানে জন্য আপনার অনেক লেখাও আমরা দেখেছি। সেই বিষয়ে আপনি কি বলবেন? মুসলিম যে নারীরা, শুধু নারী নয়, নারী পুরুষ সকলেই শিক্ষা জগতে তারা কিছুটা পিছিয়ে রয়েছে। আপনি নিজেও সংখ্যালঘু সম্প্রদায় থেকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় তাদের এই পিছিয়ে থাকার পিছনে কারণটা কি? একটা হচ্ছে মুসলিম, শুধু মুসলিম নারী নয়, নারী এবং পুরুষ এই বিভেদে আমি খুব একটা বিশ্বাসী নই। নারী পুরুষ বিভাজনে আমি খুব একটা বিশ্বাসী নই। বায়োলজিক্যাল একটা বিভাজন থাকতে পারে, কিন্তু সামাজিক বিভাজন আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে খুব একটা দেখি না। আমার কাছে সকলেই সমান। তো শুধু নারী নয়, নারী পুরুষ সবাই, সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা তুলনামূলকভাবে কম্পিটিশনে একটু পিছিয়ে। তার একটাই কারণ হচ্ছে আর্থ সামাজিক পরিস্থিতি। স্বাধীনতা উত্তর সময় থেকে এই 2025 সাল পর্যন্ত দেখা গেছে তাদের যে আর্থ সামাজিক যে অনটন, দৈনন্দিন যে অভাব, অভিযোগ, অনটন, সেটাই তাদেরকে শিক্ষা থেকে দূরে না, সরিয়ে আমি দিয়েছে। একটুখানি ধরলাম তার একটা জন্য point, দায়ী কে? আর্থিক তার জন্য দায়ী কে? তার এর জন্য দায়ী কে? হচ্ছে এই যে স্বাধীনতা উত্তর। আমি তো আমি আপলিটিক্যাল ভীষণ ভাবে। আমি না না, কোনো অ্যাপলিটিক্যাল, কিন্তু আপনার কথাটা তো পুরো অরাজনৈতিক ছিল না। আপনি না, বলছেন আমি যে ওরা, ওদের অবশ্যই এই রাজনীতি তো দৈন্যদশা, সবকিছুতেই। আপনি একটা জিনিস, বলেছেন। রাজনীতি আমি যতই নিজেকে আপলিটিক্যাল প্রমাণিত করার চেষ্টা করি না কেন, কিন্তু রাজনীতি রাজনীতির ঊর্ধ্বে কেউ না। আমি হ্যাঁ, সকালবেলা দুধের না, যে প্যাকেটটা কিনছি তার মূল্য নির্ধারণ করছে কোনো রাজনীতির কোনো একটা একদম একদম। বেসমেন্ট, একদম রাজনীতির কোনো একদম একদম। প্ল্যাটফর্ম। আপনি আমি আপনি যেটা বললেন, কিভাবে পড়াশোনা করব, আমি কিভাবে পড়ালেখা করব, আমি পঞ্চম শ্রেণীতে আমি কি গ্রেড প্রথাতে পড়াশোনা করব, না আমার মার্কশিটের ভাবধারাটা, ভাবমূর্তিটা এরকম, গেট আপটা এরকম হবে, সেটাও কিন্তু নির্ধারণ করছে কোনো রাজনৈতিক মঞ্চ। সুতরাং রাজনীতি মুক্ত আমরা কোথাও নই। যতই আমি না নিজেকে আপলিটিক্যাল বলে, আমি তো রাজনীতি মুক্ত হতে পারবো না। আর রাজনৈতিক মতদর্শ না সুরাজি, প্রত্যেকটা একটা মানুষের প্রশ্ন, থাকাটা কাম্য। আমি একটা প্রশ্ন করব, যে আপনি আর্থিক না না, উনি সামাজিক যে কথা উনি বললেন। এক মিনিট হ্যাঁ, এক মিনিট এক মিনিট, এই সুরায়াদি যে অভিযোগটা করলেন যে ওরা এভাবে আর্থ সামাজিক দিক থেকে অনটনে ভুগছে, তো ভুগছে যখন কথাটা মেনশন করেছে যে ওরা এই দৈন্যতার মুখোমুখি, তো তার জন্য উনি নিশ্চয়ই জানেন যে এর জন্য দায়ী কে। উনি তো এর নির্ধারিত, জন্য দায়ী ওনার মধ্যে উনি তো নিশ্চয়ই নিজের মধ্যে ট্যালি করে বলতে পেরেছে যে না, এরা এই দৈন্যতার মুখোমুখি, তাহলে উনি নিশ্চয়ই ট্যালি করে এটাও বের করেছে যে এর জন্য দায়ী কে। তো ওটা তো উনি বলছেন না। এর জন্য আচ্ছা দায়ী স্বাধীনতা বলুন। উত্তর যে রাজনৈতিক দল যারা আমাদের রাজ্য তথা আমাদের দেশকে শাসন করে, তারা স্বাধীনতা অবশ্যই উত্তর, তাদের কোনো আচ্ছা স্বাধীনতা উত্তর কৌশিকদা, কেন? আপনি এখন বলুন। বর্তমান প্রেক্ষাপটে কি আছে? আপনি স্বাধীনতা উত্তর কেন বলছেন? অত পেছন দিকে কেন যাচ্ছেন আপনি? আচ্ছা বর্তমানে কৌশিকদা, থাকুন, আপনি বলুন। না না, স্বাধীনতা আপনি উত্তর অবশ্যই আমি বলবো এই কারণেই, কারণ রাতারাতি কোনো কিছুর প্রেক্ষাপট চেঞ্জ হয় না। আজকে আমি যেটা, কালকে সকালে আমি অন্য, মানে এটা তো মিরাকল কিছু নয়, ম্যাজিক্যাল চেঞ্জ তো হয় না, ড্রাস্টিক চেঞ্জ। একটা যুগ পরিবর্তন করতে গেলে, একটা ভাবধারা পরিবর্তন করতে গেলে সেটা অনেকটা সময় নিয়ে নেয়। তো সুতরাং আমি আজকে কিরকম থাকবো সেটা নির্ভর করছে আজ থেকে 20 বছর আগের আমার আর্থসামাজিক পরিস্থিতি কিরকম ছিল, আমি কোন ফ্যামিলিতে বিলং করি, সেটা নির্ধারণ করবে আমার ভবিষ্যৎটা কিরকম হবে। আমি যেরকম ফ্যামিলিতে বিলং করব, আমার ভবিষ্যৎটা সেরকম হবে। সুতরাং আমাকে জাজ করতে গেলে আমার থেকে 20 বছর পিছিয়ে যেতে হবে। আজকের মুসলিমরা এরকম কেন, তার থেকে 20 বছর পিছিয়ে যেতে হবে, তাদের আর্থ সামাজিক পরিস্থিতিটা কিরকম ছিল। না, আমি একটা কথা বলি, এটা অনেকখানি আর্থসামাজিকের দায়িত্ব আমার বলে আমার মনে হয়। আমার একটা ব্যাপার, হ্যাঁ, আমার একটা ব্যাখ্যা রয়েছে। আর্থসামাজিক বিষয়টা যেভাবে বলা হচ্ছে, শুধু আর্থসামাজিক নয়, পাশাপাশি সাংস্কৃতিক বিষয়টা দেখতে হবে। আমরা মিডিয়া হ্যাঁ, বুথ এবার পার্ক সার্কাস সব দিক এলাকায় থেকে আমরা কিন্তু পেছনে পড়ে আছে। প্রচুর, হ্যাঁ হ্যাঁ, আর্থিক ভাবে অনেকে এগিয়ে সব রয়েছে, দিক থেকে কিন্তু আপনি তাদের সেই নির্দিষ্ট কিছুকে, সাংস্কৃতিক বিকাশ হয়নি, তাদের সেই অর্থে বিকাশ হয়নি, আর্থিক ভাবে তারা হয়তো যারা এগিয়ে চাইছে, গেছে আজকে। তো আজকে যারা চাইছে তাদের তো সাহায্য করা উচিত না, যে তারা আর্থসামাজিক দিক থেকে সুসংগঠিত হোক, সবল হোক, আরো শক্তিশালী হোক। তো যারা চাইছে, তারা চাইছে যে তারা শিক্ষার আলোতে আলোকিত হোক সবার প্রথমে। তো তখন তো এই সাপোর্ট গুলো মোরাল সাপোর্ট থেকে শুরু করে নিয়ে যে কোনো রকম সাপোর্ট, কথার পরিপ্রেক্ষিতে হোক, কোনোভাবে তো উড়ে আসে না, তখন তো আসছে না এই কথাগুলো।
যে না এগুলোকে সাপোর্ট করি, তখন তো এই কথাগুলো উঠে আসছে না যে না মুসলিমদেরকে সংখ্যালঘু শিক্ষিত করা হোক, সংখ্যালঘুদেরকে সংখ্যালঘুরা সংখ্যালঘুরা আগেও অবহেলিত হয়েছে, আজকেও অবহেলিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে ফুটবলের কিন্তু মতো ব্যবহার করছে। কিন্তু আগামী দিনে অবহেলিত হবে না, আমি আপনাকে বলে রাখছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনো দিন 2026-এ বিজেপি সরকার যদি কখনো ক্ষমতায় আসে, আমরা দেখিয়ে দেবো বিজেপি সরকার কিভাবে তো সেন্ট্রালেও সংখ্যালঘুদের আছে, রাখতে কিন্তু হয়। কোনো পরিবর্তন কি হচ্ছে? সেন্ট্রালে নয়, যদি বিজেপি আসে আমাদের সরকার তো পশ্চিমবঙ্গে সেন্ট্রালেও আছে। ক্ষমতায়, আমরা বিজেপি পশ্চিমবঙ্গকে সন্ত্রাসবাদী তো দৃষ্টান্ত করে দেখিয়ে দেবো। আমরা পশ্চিমবঙ্গ সরকারে আমরা দৃষ্টান্ত রেখে দেখিয়ে দেব কিভাবে সংখ্যালঘুদের উন্নয়ন করতে হয়, তাদেরকে আসল শিক্ষায় শিক্ষিত করে কিভাবে সমাজের মূল স্রোতে তাদেরকে আরো বেশি আলোড়িত ফিরিয়ে করা আনা যায়। যায়। একদমই সেটা হলে শুভেচ্ছা থাকলো কৌশিক দা, আপনাদের প্রতি অনেক শুভেচ্ছা থাকলো। যদি এরকম হয় অবশ্যই ভালো। তবে অবশ্যই এটা সেটা পাশাপাশি আমি বলবো, রাজনীতির দল আসে যায় কিন্তু মানুষের প্রতিশ্রুতি কিন্তু সেই প্রতিশ্রুতি থেকে যায়, প্রতিশ্রুতি বাস্তবে থেকে কতটা যায়। রূপান্তরিত হয় সেটা কিন্তু প্রশ্নের মুখে। মানে 100% এখনো পর্যন্ত মানে কেউই সফল হতে পারে না। তবে আপনার যে শুভেচ্ছা বা শুভ কামনা রয়েছে সেটা জেনে ভালো লাগলো। আমরাও মানে চেয়ে আমরাও থাকলাম আমরাও যদি আমরাও সেরকম প্রতীক্ষায় থাকবো, ভালো কিছুর প্রতীক্ষায় প্রতীক্ষায়, থাকলাম। শুভ কিছুর প্রতীক্ষায় আমরাও নিশ্চয়ই থাকবো। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম একদম ডেফিনেটলি। আজকে এটা ইমিডিয়েটলি হচ্ছে না, কিন্তু আপনারা জেনে রাখুন এটা ডেফিনেটলি হবে। আমরা আমরা অঙ্গীকারবদ্ধ শুধু নই, আমরা দায়বদ্ধ ওই জায়গায়। তবে কৌশিক দা, আমি একটা প্রশ্ন করি আপনাকে, এবার সরাসরি আপনাকে প্রশ্নটা। ভারতবর্ষের সংবিধানে সেকুলার যে কথাটা রয়েছে সেই কথাটা তুলে দেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে, আপনি কি সেটাকে সমর্থন করেন? না সেকুলার দেখুন, কথাটাকে তুলে আমি দেওয়ার। না সমর্থন করা বলতে, সেকুলার শব্দটা শুধুমাত্র হিন্দুদের জন্যই প্রযোজ্য। আজকে হিন্দুরা আছে এটা বলেই কিরকম? সেকুলার শব্দটা এটা আপনি কিরকম? উচ্চারণ করতে পারছেন। সেকুলার এটা না শব্দটা তবু এখনো চলছে শুধুমাত্র। সংবিধানে যে সেকুলার কথাটা আছে এটার আপনি কি পক্ষে না বিরুদ্ধে? একদম সরাসরি, কোনো মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন না, সরাসরি বলুন। সংবিধানে সেকুলার কথাটা আছে, আমি একদম বিপক্ষে এটার। কেন, কারণ কি? না এই মুহূর্তে আপনি এই প্রেক্ষাপটে আমাকে জিজ্ঞেস করলে আমাকে তো অনেক কথা বলতে হবে, কিন্তু এই মুহূর্তে আপনি না যদি বলুন এক কথায় আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমি একদম সেকুলার নই। না, কেন, কারণ কি? সেকুলার হতে আপত্তি কোথায়? কারণ আমাকে আমাকে আমার সময় শিখিয়ে দিয়েছে যে সেকুলার হয়ে তুমি বাঁচতে পারবে না। আমাকে আমার সময় ঘাড় ধরে দেখাচ্ছে যে তুমি সেকুলার হয়ে বাঁচতে পারবে না, বেশি দূর চলতে পারবে না, মানে তোমাকে গিয়ে আপনারা গর্তে পড়তেই হবে। সেকুলার কথাটা তুলে দিয়ে তার মানে এফেক্ট সমাজে তার, কি হ্যাঁ, কি তার রকম করবে? প্রতিশব্দ কি হতে পারে? হ্যাঁ, প্রতিশব্দ কি হতে পারে? প্রতিশব্দ কি হতে পারে না, দেখুন আজকে না, এটা প্রতিশব্দ আপনার বলে সাজেশন, মানে আপনার মতামত শুধুমাত্র কি হলে ভালো হয়? না যে কেউ আমাদের মতামত দিতে পারে, মতামত, না 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 যে কেউ যেখানে মতামত দেখুন দিতে পারে, আমরা দিতে পারি, আপনি দিতে পারেন, সবাই দিতে পারে, দেওয়ার না অধিকার না রয়েছে। এরকম কোনো মতামত আমি দেব না এই মুহূর্তে যে এর কোনো প্রতিশব্দ আমি মানে আপনি শব্দ কি চয়ন করে একটা সরাসরি তুলে দিলাম, হিন্দু এরকম রাষ্ট্রের হয় না। পক্ষে? আপনি কি হিন্দু রাষ্ট্রের পক্ষে? একদম সরাসরি বলুন এখন এটা। আমি অবভিয়াসলি হিন্দু রাষ্ট্রের পক্ষে, কারণ হিন্দু রাষ্ট্রের একটা দরকার আছে, না হলে আপনারা কিরকম? পার্থক্যটা বুঝতে পারবেন না। বিশ্বের দরবারে একটা হিন্দু রাষ্ট্র নেই সেরকম ভাবে, আর যদি না হয় আপনারা বুঝতেই পারবেন না যে হিন্দু রাষ্ট্র হলে কি হতে পারতো আর কি হয়নি, হিন্দু রাষ্ট্র না হলে কি হিন্দু হবে রাষ্ট্রে না। কি মুসলিমদের অবস্থান কি সুরক্ষিত থাকবে? মুসলিমরা কি সুরক্ষিত থাকবে? একদম একদম, হিন্দু রাষ্ট্র হলে মুসলিমরা আরো বেশি সুরক্ষিত। আমাদের ভারতে যত মুসলিমরা সুরক্ষিত, পাকিস্তানে আমাদের হিন্দুরা তত সুরক্ষিত নয়, বাংলাদেশে আমাদের হিন্দুরা তত সুরক্ষিত নয়, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় দেখুন, আমাদের ভারতে দেখুন, সব জায়গায় মুসলিমরা সুরক্ষিত। এখানে ওদের মতো সুরক্ষিত আমরাও নই। কিন্তু উত্তরপ্রদেশে যেখানে 8 লাখকে গোমাংস রাখার অভিযোগে সেখানে পিটিয়ে মারা হয়, রাজস্থানের শম্ভুনাথ রেগরকে যেভাবে আপনারা করছেন, অভিবাদন জানাচ্ছেন একজন একে খুন করার জন্য, মুসলিমকে খুন করার জন্য, এগুলো কি সমর্থনযোগ্য? না আবার একবার বলুন, সরি। শম্ভুনাথ রেগর, যিনি রাজস্থানে একজন মুসলিমকে জ্বালিয়ে পুড়িয়ে দিলেন, তাকে আপনারা মালা দিয়ে তাকে বরণ করছেন, আবার উত্তরপ্রদেশে 8 লাখ সে গোমাংস খেয়েছিল বা খুঁজেছিল এই অভিযোগে তাকে পিটিয়ে মারছেন, এগুলো নিয়ে কি বলবেন? এগুলো কি না দেখুন, ভালো দৃষ্টান্ত? আপনি বলছেন যে না 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 আপনি ভালো এগুলো একটা হিন্দু একজন রাষ্ট্র তৈরি সনাতনীর করতে কাছে, চান। একজন সনাতনীর কাছে কখনোই এগুলো কাম্য নয়। সে কখনোই চায় না যে এরকম কখনো মার কাটারি, কাট তাহলে মার, এসব আপনারা হোক। সে কখনোই চায় না। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেননি কেন তাদের বিরুদ্ধে? আপনাদের সরকার রাজস্থানে এবং উত্তরপ্রদেশে কেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়নি তাদের এগেনস্টে? আইনি
কেন দেখুন, পদক্ষেপ অনেকগুলো নেওয়া হয়নি? ঘটনা আছে, এরকম অনেক ঘটনা ঘটে যেগুলোতে সময়ের প্রেক্ষাপটে যে সিচুয়েশন চলছে আজকের দিনে দাঁড়িয়ে যে যখন আপনি দুনিয়াকে দেখছেন, তখন দৃষ্টিভঙ্গি কিন্তু গত বছরের মতো আমার নেই। গত বছর আমার মানসিকতা যা ছিল, আজকের না, দিনে আপনি কিন্তু তো সেই বললেন মানসিকতা নেই। দৃষ্টান্ত তৈরি করবেন, দৃষ্টান্ত তৈরি করতে গেলে তো আপনাকে এগুলো কঠোর হাতে বন্ধ করতে হবে, তাহলে তো আপনি বলতে একদম পারবেন যে একদম। আমরা এমন একটা হিন্দু রাষ্ট্র, যে হিন্দু রাষ্ট্রে মুসলিমরা সুরক্ষিত। বাংলাদেশে মুসলিমরা মানে হিন্দুদের উপর অত্যাচার করে, কিন্তু আমরা এখানে আমরা মুসলিমদের উপর অত্যাচার করি না, যদিও আমরা সংখ্যা গুরু হিন্দু। এই ভারত কথাটা আপনারা বুক ভারত থেকে তখনই বলতে পারবেন যখন আপনারা এইগুলো কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে পারবেন। যাই হোক, আমি এই মুহূর্তে দরকার পরিচয় নেই। করে দিই, আমরা তো ডক্টর প্রবীর চাইছি। রায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু পরিচয় করে দিই, ডক্টর প্রবীর রায়, নমস্কার দাদা। আপনাকে স্বাগত নমস্কার। জানাই। আপনি একটু যদি স্ক্রিনটাকে ঘুরিয়ে নেন তাহলে বেটার ভিউ আসবে। বঙ্গযোদ্ধা আমার মনে সংগঠনের সক্রিয় সদস্য ডক্টর প্রবীর রায়, একটু ঘুরিয়ে নিন স্ক্রিনটাকে, অটো রোটেট করে ঘুরিয়ে নিন, তাহলে আমাদের ভিউটা ভালো আসবে। তো আজকের বিষয় ছিল ভারত পাকিস্তান যুদ্ধের মোড় কোন দিকে। এই বিষয় নিয়ে আমি প্রবীরদার কাছে সরাসরি যাব। প্রবীরদা, আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক বিষয় বিশ্লেষণ করছেন। আজকে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে তো একটা মানে চরম উত্তেজনা চলছে চারিদিকে। তার মাঝেই গতকাল কলকাতায় যে ঘটনাটা ঘটলো, আমরা দেখলাম যুদ্ধ নয় শান্তি চাই মিছিল বেরোচ্ছে এবং পাকিস্তানের পক্ষে সেখানে স্লোগান দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাই। আচ্ছা, প্রথমত স্ক্রিনটা ঘোরানোর ক্ষেত্রে কোনো একটা সমস্যা হচ্ছে, ফলে অটো সেটা আমি এই রোটেশনটা মুহূর্তে অন করতে করতে পারছি হবে, না। অটো রোটেশন। আচ্ছা ঠিক আছে, বলুন। না, ওটার কিছু একটা প্রবলেম আছে, ওটা করলেও ঠিক হচ্ছে আছে, না। যাই হোক, না এমনি এমনি হ্যাঁ, কি খুব অসুবিধা হবে স্যার? না ঠিক আছে, আপনি একটু মুখের কাছে চলে আসুন, ক্যামেরার কাছে চলে আসুন। হ্যাঁ, ঠিক আছে। বলুন, আরো কাছে। বলুন। ভারত পাকিস্তানের যে যুদ্ধ, সেটা নিয়ে ইতিমধ্যেই সামগ্রিক যে ব্যাপারটা ঘটেছে সেটা আমাদের সবার কাছে পরিষ্কার। প্রথম কথা হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তানকে IMF ঋণ দিয়েছে, 1 নম্বর পয়েন্ট। কেন দিল? ভারতের আপত্তি থাকা সত্ত্বেও IMF এই যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে যে ঋণ গ্র্যান্ট করলো, তার পিছনে কারণটা কি? এটা খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। কারণ আমরা এখানে সামগ্রিক আলোচনা, ভারতবর্ষে যা কিছু মিডিয়া বা যা কিছু প্রচার, যে না প্রবিতা, নরেন্দ্র মোদী। আমি খুব খুব সংক্ষেপে একটা কথা বলি। আমরা এই দেশে থেকে এই দেশের বিরুদ্ধে স্লোগান দেব, আমাদের শত্রুর পক্ষে কথা বলবো, এটা কি কাম্য কোনোভাবে? না, এই ধরনের ঘটনা মানে এটা তো আলোচনার প্রশ্নই আসতে পারে না। মানে যে যে কিন্তু থালায় হচ্ছে খাবো তো, সেই থালায়। আমাদের কলকাতায় হচ্ছে, আমাদের বাংলায় হচ্ছে, কলকাতায় হচ্ছে এই ঘটনা। যে ঘটনা ঘটছে বা যে ঘটনার কথাগুলো আমাদের কানে আসছে, সেই ঘটনাগুলোর ঘটার পেছনে কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। কেউ কেউ এটাকে ব্যাখ্যা করতে পারেন যে এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কোনো একজন ব্যক্তি বলেছেন। আমার যেটা মনে হয় যে এটা কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি সঞ্চালক সাবিরের কাছে অনুমতি যে দু একটা কথা এখানে বলতে চাই। আজকে যারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ বলছেন, আজকে যারা ভারত তেরে টুকরে হোগে, ভারত তেরা টুকরে হোঙ্গে বলছে, বা তথাকথিত বামপন্থী বলে যারা পরিচিত, তারা কাশ্মীরের স্বাধীনতার প্রশ্নে বা আজাদির প্রশ্নে যে বক্তব্য তারা রাখছেন বা সেই বিষয়গুলো আমরা দীর্ঘদিন ধরে শুনে অভ্যস্ত। কিন্তু কিন্তু জেইউ এগুলো তো মানে এগুলোর পীঠস্থান। যাদবপুর বা জেইউ, যে যাই হোক, সমস্ত জায়গাতেই বামপন্থী ছাত্র সংগঠনরা তারা এই দাবিগুলো তুলে এসছে। এটা কিন্তু আজকে নতুন নয়, এটা একটা দীর্ঘদিনের দাবির, কি বলবো, এটা একটা মানে এটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আবার তাদের যুক্তি যদি আপনি বিচার করেন, কারণ আমরা এখানে নিরপেক্ষ আলোচনা করবার জন্য বলেছি। এবং আমি আপনার মতামত জানতে চাইছি সরাসরি, বেশি মানে বিস্তারিত না, সরাসরি আপনার মতামতটুকু একটু বলুন, আরো অনেকে তো বলবেন। আমার মতামতের
খুব স্পষ্ট কথা, সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে যারা শান্তি মিছিল করেন, আমি তাদের শুধু একটাই তকমা দিতে চাই। সেই তকমাটা হচ্ছে তারা শান্তির দূত নয়, তারা শান্তির ছেলে। তারা একদম এই একদম যে শান্তি মিছিল, শান্তি, আপনারা যদি পথের দাবি পড়েন, সেখানে পথের দাবিতে শরৎচন্দ্র সব্যসাচীর মুখ দিয়ে ভারতী এবং শরৎচন্দ্র এই সব্যসাচীর সাথে একটা সংলাপ আছে এই যুদ্ধের বিষয় নিয়েই। সেখানে ভারতী জিজ্ঞেস করছে যে দাদা, সব্যসাচীকে জিজ্ঞেস করছে যে এই যে মারামারি কাটাকাটি এর মধ্য দিয়েই কি স্বাধীনতা আসবে? তাহলে এই যে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, এই শান্তি বিঘ্নিত হচ্ছে, তাহলে দেশ কিভাবে এগোবে? সেখানে সব্যসাচী বলছেন, শান্তি 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 শুনে শুনে কান একেবারে ঝালাপালা হয়ে গেছে। যারা এই শান্তির মন্ত্র প্রচার করছেন তারাই কিন্তু অশান্তি পাকানোর মূল সূত্রধর। আজকে যখন কলকাতার রাস্তায় শান্তি মিছিল হচ্ছে, আমি তাদের কাছে একটু প্রশ্ন করতে চাই, আজকে বাংলাদেশের এই শেখ হাসিনার পূর্ববর্তী সময় যখন সবাই খুব উৎফুল্ল হয়ে গিয়েছিল, নতুন বাংলাদেশ, তখন কলকাতার রাস্তায় তথাকথিত বামপন্থীরা একদম মিছিল করে ফাটিয়ে দিল। পরবর্তী ক্ষেত্রে যখন এই বাংলাদেশ উপহার পেল সারা পৃথিবী, তখন সেই বামপন্থীরা রাস্তায় নামেনি কেন? আমি বামপন্থার বিরোধী না, ব্যক্তিগতভাবে প্রবীর রায় বামপন্থার বিরোধী না, কিন্তু এই তথাকথিত বামপন্থার তকমাধারী যারা এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে বিরোধিতা করতে হবে, যে কোনো মূল্যে বিরোধিতা করতে হবে, আজকে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা একদিকে যখন ভারতবর্ষ কেন স্টেপ নিচ্ছে না পাকিস্তানের বিরুদ্ধে সেই নিয়ে কথা বলছেন, আবার অপরদিকে যখন স্টেপ নেওয়া হলো তখন আবার তারা রাস্তায় দাঁড়িয়ে শান্তি মিছিল করছেন। যুদ্ধ কেন বন্ধ হয়েছে, নরেন্দ্র মোদীর ভূমিকা কি, নরেন্দ্র মোদী কেন ট্রাম্পের বিরুদ্ধে বলেননি, সেই নিয়ে প্রচুর বক্তব্য আছে, আমারও আছে। আমরা কেউই একটা বিস্তৃত অংশের ব্যাপক অংশের জনগণ এই যুদ্ধ হঠাৎ করে থামিয়ে দেওয়াকে আমরা মেনে নিতে পারিনি। তার কারণ পুলওয়ামা অ্যাটাক যখন হয় তখনও কিন্তু এই দাবি উঠেছিল যে পাকিস্তানের সাথে সমস্ত ধরনের ব্যবসায়িক সম্পর্ক বন্ধ হলো, সিন্ধু জল চুক্তি বাতিল হলো। তাহলে তাই যদি হবে, 2023 সালে পাকিস্তানের সাথে 15,000 বিলিয়ন যে ইউএস ডলারের বিজনেস ভারতবর্ষ থেকে হয়েছে, সেই বিজনেসম্যানরা কারা? কবে নোটিশ দিয়ে বা ভারতবাসীকে জানানো হয়েছিল যে আবার নতুন করে পাকিস্তান শুধরে গেছে, আবার নতুন করে তাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক আমরা চালু করছি, আবার নতুন করে তাদের সাথে আমরা সিন্ধু জল চুক্তি চালু করছি? তাহলে এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে আলোচনা হওয়া দরকার আছে। একদিকে যেমন যারা রাস্তায় শান্তি মিছিল করছেন, মিথ্যে শান্তির কথা বলে রাজনৈতিক বাজার গরম করতে চাইছেন, তারা যেমন সমালোচনার যোগ্য, একইভাবে আজকে ভারতবাসী যেটা চেয়েছিল পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার, সেই যোগ্য জবাব দিতে গিয়ে বর্দা এবং প্রিয় বন্ধু ট্রাম্পের কাছে নরেন্দ্র মোদীর একদম সম্পূর্ণরূপে আত্মসমর্পণ, এটাও কিন্তু ভারতবাসী ভালোভাবে দিতে পারে। কৌশিকদা, এই পয়েন্টটাই, আত্মসমর্পণ কি বলবেন? না না, দেখুন, ট্রাম্পের কাছে আত্মসমর্পণ নয়। গতকালকে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, উনি তো কথাটা স্পষ্ট করে দিয়েছেন। এই নিয়ে তো আর প্রশ্ন থাকা আমার মনে হয় না উচিত, কারণ আজকে উনি নিজে গিয়ে আপনার সেটার নাম কি, এয়ারবেসে গিয়ে যেখানে S-400 ওরা ধ্বংস করেছে বলে দাবি করেছিল, সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ফটো দিয়েছে আজকে। তারপর গতকালকে বারবার বলেছে যে কোনো রকম বাইরের কোনো সমঝোতার কথা আর শোনা হবে না, কোনো রকম কনসালটেন্সির ব্যাপার নেই কারোর সাথে। ভারত শক্ত হাতে সন্ত্রাসের ওপর কার্যকলাপ করবে, সন্ত্রাসীদের কড়া হাতে দমন করা হবে, কালকে উনি বলেছেন। এরপরে যদি কোনো পাকিস্তানের সাথে আলোচনা হয় তবে বলেছেন শুধুমাত্র টেররিস্ট নিয়েই হবে, আর যদি এরপরে কোনো আলোচনা হয় তবে শুধুমাত্র POK নিয়েই হবে বলেছে।
কৌশিক বাবু, একটা বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে হ্যাঁ, যে বলুন। যুদ্ধ শুরু হয়েছিল পেহেলগাঁওয়ে, যে জঙ্গিরা ধর্ম বেছে বেছে আক্রমণ করেছিল, সেই যারা উগ্রপন্থী তাদের বিরুদ্ধে সমস্ত ভারতবাসী একত্রিতভাবে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছিল। যখন এই আলোচনা হলো তখন এই দাবি কেন করা হয়নি যে যতক্ষণ না পর্যন্ত যে উগ্রপন্থীরা এই ন্যক্কারজনক কার্যকলাপের সাথে জড়িত, ভারতের হাতে যতক্ষণ না পর্যন্ত তাদের প্রত্যার্পণ করছে পাকিস্তান, ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা নয়, ততক্ষণ পর্যন্ত কোনো যুদ্ধ বন্ধের কোনো বিষয় নেই, তাহলেই তো মিটে যেত। তাহলেই তো পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি এবং সামগ্রিকভাবে আরএসএস বা সংঘ পরিবারের যে সঠিক উদ্দেশ্য, এতদিন তারা যেটা বলে এসছে যে আমরা ক্ষমতায় আসতে পারছি না, কংগ্রেস সরকার, আমরা এককভাবে ক্ষমতায় আসতে পারছি না, এখন তাদের আটকাচ্ছে কে? তারা এককভাবে ক্ষমতায়, তারা মানে আপনারা সংখ্যা গরিষ্ঠের থেকেও অনেক বেশি সংখ্যক সিট নিয়ে আপনারা আছেন, কে আপনাদের একদম একদম, আটকেছিল? আমি আপনার বলুন। আপনার পুরো কথাটার সাথে সহমত পোষণ করছি। সাথে বলছি যে নরেন্দ্র মোদী যে চিন্তা ভাবনাটা করেছিলেন, উনি কিন্তু বিশ্বের দরবারে নিজের পরিষ্কার ভিউটা রেখেছেন গতকালকে। আর আমরা তার মারফত কি জানতে পেরেছি যে আজকের দিনে যখন আপনি বলছেন আলোচনা হলো, সর্বদলীয় বৈঠক হলো, সবাই সাপোর্ট করলো দেশের প্রধানমন্ত্রীকে বা সরকারকে যে আপনারা বিপক্ষের জন্য যা স্টেপ নেবেন আমরা সাথে আছি। তারপরে আলোচনা যখন হলো যুদ্ধ বিরতির, তখন কেন আলোচনাটা হলো না? আপনার প্রশ্নটা এখানে কি? না না, আমার কথা হচ্ছে পাকিস্তানের ডিজিএমও ফোন করেছেন, আমরা সংবাদ সূত্র হ্যাঁ, মারফত যা হ্যাঁ, জানতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুব স্বাভাবিকভাবেই এইটা তো জাস্টিফাইড ডিমান্ড যে উগ্রপন্থীরা এই কার্যকলাপের সাথে জড়িত, ভারত সরকার নিশ্চিত এই উগ্রপন্থীদের পাকিস্তান শেল্টার দিয়ে রেখেছে, পাকিস্তান সেই উগ্রপন্থীদের ভারতের হাতে প্রত্যার্পণ করবে, তবেই যুদ্ধ বন্ধ হবে, না হলে যুদ্ধ বন্ধ হবে না। তা যদি না হয় তাহলে ২৬ জন হিন্দু ভারতীয়র এই যে রক্ত, এই যে মানে সিঁদুর, হিন্দু মহিলাদের সিঁদুর মুছে যাওয়ার যে ক্ষোভ, সেটা প্রশমিত হবে কি করে? না না, সেটা সেটা প্রশমিত প্রশমিত হবে। হয়ে গেল কি করে? এবার এটা একটা স্ট্র্যাটেজিক, আপনি বলতে পারেন যে এটা একটা স্ট্র্যাটেজিক স্ট্রাইকও। কারণ নরেন্দ্র মোদী যখন, ওনার কথা আপনাদের মনে হতে পারে কারো যে না উনি সমঝোতায় চলে এসছে বা উনি যুদ্ধবিরতিতে চলে গেছে, এরকম নয়। যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো আছে তাতে করে প্রত্যেক দেশকে কিছু কোড মেনে চলতে হয়। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে প্রত্যেকটা দেশকে কিছু কোড মেনে চলতে হয়। সেই কোড অনুযায়ী উনি কিন্তু জানতেন যে পাকিস্তান হচ্ছে কুকুরের লেজ, এরা আবার একই কাজ করবে বারংবার। উনি শুধু দেখাতে চেয়েছিলেন রাষ্ট্রসংঘের কাছে যে দেখুন এদের জাতটাকে চিনুন, আজকে আপনার কথা আমি বন্ধ করে দিলাম। রাষ্ট্রসংঘকে এমন দেখালো যে রাষ্ট্রসংঘ এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আইএমএফ পাকিস্তানকে ঋণ দিয়ে দিল। ঋণ দিয়ে দিল তো নিজেদের বিজনেস, ওদের তো বিজনেসের স্বার্থে ওরা ঋণটা দিয়েছে। ওরা জানে যে তাহলে আপনারা যে প্রচার করেন বা বিজেপির পক্ষ থেকে যে প্রচার করা হয় নরেন্দ্র মোদী বিশ্বগুরু, ডোনাল্ড ট্রাম্পের বিশাল বন্ধু, তাহলে ট্রাম্প যে টুইট করেছে সেখানে রীতিমতো থ্রেটনিং যে যদি এটা বন্ধ না করা হয় তাহলে আমরা সমস্ত ধরনের ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করব। আপনি বলুন যে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী, ট্রাম্প বা আমেরিকার এই দাদাগিরির বিরুদ্ধে একটা কোনো স্টেটমেন্ট রেখেছেন? না, গতকাল উনি বলেছেন হ্যাঁ বলুন। গতকাল কিন্তু যখন আমরা প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ শুনেছি, তখন কিন্তু উনি মেনশন করেছে কিছু কথাগুলো, আমরা হয়তো এড়িয়ে যাচ্ছি, উনি কিন্তু কতগুলো জায়গায় মেনশন করেছে। কালকে দেশবাসীর উদ্দেশ্যে যখন উনি ভাষণ দিয়েছিলেন তখন কিন্তু উনি মেনশন করেছে যে আর কোনো মধ্যস্থতাকারীর ভূমিকায় কাউকে দেখতে চাই না। আর দ্বিতীয় হচ্ছে টেরোরিস্ট নিয়েই কথা হবে, যদি ফার্দার কথা হয় পাকিস্তানের সাথে কোনো সমঝোতায় আসতে হয়। নেক্সট আর কি নিয়ে কথা হতে পারে? যদি কথা হয় তাহলে পিওকে নিয়েই কথা হবে, যেটা মানে কাশ্মীর অকুপাইড কাশ্মীর যেটা আমি আছে, একটু পাক অধিকৃত কাশ্মীর। প্রবিতার কাছে জানতে চাইছি, পিওকে নিয়ে অনেক কথা হচ্ছে, পাক অধিকৃত কাশ্মীর। আমরা সবাই জানি জওহরলাল নেহরু সেই সময় একটা
মানে খুব আমি বলবো ব্লান্ডার করেছিলেন। সেই পাক অধিকৃত কাশ্মীর যেটা আজকে ভারতেরই অংশ, সেটা কিন্তু সে সময় ভারতেরই থাকার কথা ছিল, কিন্তু জওহরলাল নেহরুর একটা ভুল সিদ্ধান্তের জন্য সেই সময় কিন্তু সেটা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যাক, আমি সেই ইতিহাস ঘাটতে চাই না, কেঁচো খুঁড়তে গেলে কেউটে বেরিয়ে আসবে। কিন্তু আমি যেটা বলতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে পুনর্দখল করা কি বাস্তব সম্মতভাবে সম্ভব? কি মনে হয় প্রবীরদা? প্রথম কথা হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা একজন বলছিলেন, শান্তি প্রতিষ্ঠা, শান্তি সবাই চায়, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য অশান্তি না করলে শান্তি প্রতিষ্ঠা হয় না। অশান্তির মধ্য দিয়েই শান্তির প্রতিষ্ঠা ঘটে। ঠিক আছে? তো এবং আইনের কথায় বলতে গেলে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে যে সংক্ষেপে সুরাইয়া ম্যাডামের কাছে যাবো, এরপরেই একদম শেষ করবো ওনাকে দিয়ে। সংক্ষেপেই বলি তাহলে। করতে গেলে বুকে দম রাখতে হবে। ইন্দিরা গান্ধীর যে দমটা ছিল সেই দমটা রাখতে হবে বুকের মধ্যে। যদি রাশিয়া ইউক্রেনের উপরে করতে পারে, যদি ইসরায়েল প্যালেস্টাইনের উপরে চালাতে পারে, যদি ভারত সরকার প্রকৃতই মনে করে যে ওটা আমার এবং আমি দখল করব এবং আমি কোনো ধরনের নেগোসিয়েশন করব না, চাপের কাছে নথি স্বীকার করব না, আমার জায়গা আমি নেব, তাতে আমাকে আটকাবে কে? কিন্তু মুশকিল হচ্ছে আমাদের আটকাবে, তার কারণ হচ্ছে আমাদের না আটকালে 2023 সালে পাকিস্তানের সাথে $15,000 বিলিয়ন বিজনেস ভারতের তো কোনো বিজনেসম্যানরা করেছে। তারা কারা? সেই নামের লিস্ট দাও, সেই গদ্দারদের লিস্ট দাও। এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন কিন্তু মনে মানে ভেসে আসে, সেটা হলো যে একইভাবে আমরা কি আকসাই চীন এবং অরুণাচল প্রদেশের সেই অঞ্চলটাও ফেরত পেতে পারি, যেটা চায়না দখল করে আছে দীর্ঘদিন ধরে? চায়নার থেকে আমরা যদি সামরিক বলে শক্তিশালী হই, নিশ্চয়ই আমরা পেতে পারি। জোর যার মুলুক তার, এ তো আজকের কথা না, বা আমিও তৈরি করিনি, এ তো অনাদি অনন্ত কাল ধরে চলে আসছে। যার জোর মুলুকটা তার। তোমার জোর আছে, পাকিস্তানের জোর আছে, তাই পিওকে পাকিস্তানের দখলে। আমরা এখানে বসে অনেক চিৎকার চেঁচামেচি করতে পারি, আমরা এগোচ্ছি, আমাদের ব্রহ্মোস আছে, আমাদের এই আছে সেই আছে, অনেক কিছু আছে, কিন্তু পিওকে কিন্তু ওদের দখলেই আছে। আমরা চিৎকার চেঁচামেচি করে যাচ্ছি, আমরা ইউনাইটেড নেশনে এতে যাচ্ছি। বলি প্রবীরদা, শুধুমাত্র জোর থাকলে হয় না। আপনি যে এলাকায় আপনার কর্তৃত্ব বিস্তার করতে চাইছেন সেই এলাকার মানুষ কি চাইছে? তারা কি ভারতের সঙ্গে থাকতে চাইছে? যদি না চায় তাহলে কি জোর করে আপনি সেই সেটা তো তাহলে তো ইতিহাস ঘাটতে হবে। তাহলে আজকে এখানে ইতিহাসের কথা বলছি না, এই মুহূর্তে একটা কমন সেন্স, যে জায়গায় আপনি অধিগ্রহণ করতে চাইছেন সেই জায়গার মানুষ যদি আপনার বর্ষতা স্বীকার না করে, আপনি কি অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারবেন সেখানে? তা সেই জায়গার মানুষ বর্ষতা স্বীকার করতে চাইছে না বলেই তো এত ঝামেলা। মহারাজ হরি সিং এর সাথে 10টা শর্তের বিনিময়ে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। এখনো পর্যন্ত যত ইন্ডিয়া গভর্নমেন্টে যে দল এসছেন তারা কেউ সেই 10টা শর্ত মেনেছে? সে কংগ্রেসই হোক, এখন তো বা বিজেপি হোক, বাতিল টোটালি 370, তার মধ্যে 370 সেখানে বাতিল। আর এটা নিয়ে অনেক আলোচনা, অনেক কিছু হতে পারে। না, আমি একটা সহজ প্রশ্ন, যে এলাকায় আপনি আপনার কর্তৃত্ব বিস্তার করতে চাইছেন সেই এলাকার মানুষ যদি আপনার বর্ষতা স্বীকার না করে, আপনাকে যদি প্রধান বলে না মানে, আপনি কতদিন সেনা মিলিটারি দিয়ে তাদেরকে শাসন করবেন? যতদিন ততদিন, মানে যতদিন তারা যতদিন তারা আমাদেরকে লাথি মেরে বার করে দিচ্ছে না ততদিন। এটার কোনো সন্তোষজনক উত্তর পেলাম না। যাই হোক, আমি শেষ করবো সুরাইয়াদিকে দিয়ে। ম্যাডাম, আপনি দীর্ঘদিন তো এই সমস্ত লেখালেখি করছেন আন্তর্জাতিক বিষয়ে এবং সমাজ পরিবর্তনের বিষয়ে, আপনার বহু লেখা আমরা দেখেছি। তো আজকে এই তো সামগ্রিক পরিস্থিতি আপনি শুনলেন, আপনার শেষ মানে বক্তব্য আপনাকে দিয়ে শেষ করব, যদি সংক্ষেপে কিছু বলেন। আমি আরো একবার বলছি যে আমি ভীষণভাবে আপলিটিক্যাল, তবে ওই একটাই বিষয় যে আপলিটিক্যাল বললে তো আপলিটিক্যাল হওয়া যায় না। প্রত্যেকটা মানুষের একটা রাজনৈতিক ভিউ থেকেই যায় বা এসেই যায়। আমি সেই রাজনৈতিক ভিউ একদমই বলতে চাইছি না, বা অরাজনৈতিক কতগুলো কথা বলছি। যে যুদ্ধ
আমি চাই না, কারণ আমি যুদ্ধের একটু বিরুদ্ধে এই কারণেই, যুদ্ধ মূলত ঋণাত্মক কিছু বহন করে আনে। আমি শান্তি প্রতিষ্ঠা চাইছি, মানবতা প্রতিষ্ঠিত হোক এটা চাইছি। মানুষ যখন বন্দুক ধরছে, অপরপক্ষে একজন মানুষই থাকছে। তো যাই হোক, রক্তের বিনিময়ে রক্ত আমি চাই না। তবে এটাও ঠিক যে এই পরিস্থিতিতে একটা সমাধান চাই। বারংবার কেউ আমাদের বিরুদ্ধে বন্দুক ধরবে আর আমরা সেখান থেকে ফিরে আসব, বদলা নেব না, সেটাও তো হতে পারে না। তবে বদলা যদি নেয়ার অন্য কোনো পন্থা থাকে, কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে যদি সেটা সুরাহা করা যায়, মনে হয় সেটা অনেকখানি বেশি গ্রহণযোগ্যতা বাড়বে। মানুষের জীবন জীবিকা বিপন্ন হবে না। আজকে যুদ্ধ হলে তার প্রভাবটা সাধারণ খেটে খাওয়া মানুষের উপরে এসেও পড়বে। সে গো বেচারা হয়তো কিছু জানে না, তাকে জানতে চাওয়া হচ্ছে না যে যুদ্ধ করবো আমরা, তাকে রাষ্ট্র জানতে চাইছে না, অথচ তার প্রভাব কিন্তু তাকেও প্রভাবিত করছে। সুতরাং মানুষের জীবন জীবিকা যেন সুরক্ষিত থাকে, মানুষ যাতে সুরক্ষিত থাকে, মানবতা প্রতিষ্ঠিত হয়, মানুষে মানুষে যাতে হিংসা বিদ্বেষ না ছড়ায়, সেই দিকটা আগে দেখাটা খুব জরুরি বলে আমার মনে হয়। আর ধর্মীয় রঙে রাঙিয়ে দেওয়াটা ঠিক হবে না। ভারত বনাম পাকিস্তানের লড়াইটা বারংবার ধর্মের রঙে আমরা রাঙিয়ে দেওয়ার চেষ্টা করি। কিছু রাজনৈতিক দল তাদের ভোট ব্যাংকের দিকে তাকিয়ে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ এই যুদ্ধটা প্রত্যেকের, আপামর হিন্দুর নয়, আপামর মুসলিমের নয়, শিখ বৌদ্ধ প্রত্যেকটা মানুষের লড়াই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে ধর্মীয় রঙে রঙিন না হয়ে যায়, আর কোন রাজনৈতিক দল যেন ফায়দা না নিতে শুরু তো পারে। হয়েছে ধর্ম দিয়েই ম্যাডাম, শুরু তো হয়েছে ধর্ম দিয়েই। কারণ গিয়ে বলা হয়েছিল যারা মেরেছে 26 জন আমাদের ভারতীয় নাগরিক যেখানে মারা গেছে, সেখানে গিয়ে প্রথম কথাটাই বলা হয়েছিল যে কলমা বলতে জানো, কলমা যদি বলতে জানো তাহলে বাঁচতে পারবে, না হলে বাঁচতে পারবে না। তারপরে ধর্ম প্যান্ট বলতে খুলে দেখা হয়েছে, এই বিষয়গুলো আমরা সবাই জানি, প্যান্ট এগুলো খুলে আর বলতে হবে হিন্দুদেরকে না। দেখানো এগুলো হয়েছে। এগুলো আমরা জানি, এগুলো আমরা সবাই জানি। এগুলো হচ্ছে বিকৃত মানসিকতার পরিচয়। এগুলো হচ্ছে তারা ধর্মটাকে ব্যবহার করছেন মাত্র, তারা ধর্মটাকে ব্যবহার করেছেন মাত্র। সব পাকিস্তানি সন্ত্রাসবাদী নয়, আবার সব ভারতীয় তো যুদ্ধবাজ নয়। সুতরাং একটা মোড়কে সবাইকে আনা যাবে না। তো তাদের জন্য 2 লাইন বলে যান। অন্য কোনো দিন নাকি বলবেন? না, 2 লাইন শুনবো, 2 লাইন তাদের জন্য বলুন যারা এই ঘটনাটা ঘটিয়েছে, যারা এইভাবে সিঁদুর মুছিয়েছে, শুধু কলমা বলতে জানে না, কিংবা প্যান্ট খুলে দেখেছে হিন্দু তাই মেরেছে, তাদের জন্য বলুন। আমি একটু বলি, আমি 2 লাইন বলতে চাই, আমি 2 লাইন বলতে চাই সুমনের কথাই। আমি চাই হিন্দু নেতার ছাত্রবধূ, আমি চাই মানুষ ধর্ম বলতে মানুষ বুঝবে, মানুষ, এটা আমার ব্যক্তিগতভাবে বললাম আমি। যাই হোক, তো সেই দিকে মনে হয় যাচ্ছে সমাজ। যাই হোক, আমরা বেশি যাব না প্রবীরদার কাছে, যেহেতু প্রবীরদা শান্তি চাইছে। আমি সাবিরদা একটা রিকোয়েস্ট আছে আমার। আমি সুরায়া ম্যামকে জিজ্ঞেস করছি, সুরায়া ম্যাম প্রথম থেকেই শান্তির বাণী বলে যাচ্ছেন, উনি বারবার শান্তির পথে হাঁটছেন। যাই হোক, আমি ওনাকে শান্তির বাণী দিয়ে শেষ করতে বলছি প্রোগ্রামটা। ওনাদের জন্য স্পেসিফিক যারা এই ঘটনাটা ঘটিয়েছে, 26 জন হিন্দু এদেরকে মেরেছে, হিন্দু চিহ্নিত করে মেরেছে, সমর্থন, তাদের জন্য 2 লাইন বলুন। তাদের সাথে কি করা উচিত, তাদের সাথে কি করা উচিত আপনি বলুন, 2টো লাইন বলে যান শুধু। সন্ত্রাসবাদকে আমি সমর্থন জানাই না। সন্ত্রাসবাদ নিপাত যাক, আমি আগেও বলেছি, এখনো বলছি। না, সন্ত্রাসবাদ কি কলকাতার রাস্তায় মিছিল করলে নিপাত যাবে? না, আপনারা কলকাতার তাহলে কি করতে হবে? কলকাতার রাস্তায় একদিকে আপনি বলছেন না, বা রাজপথে যারা আছেন, একদিকে আপনি বলছেন যে শান্তি চাইছেন, আবার আপনি বলছেন সন্ত্রাসবাদ নিপাত যাক। তাহলে নিপাত যাবে কি হবে? আপনি যদি শান্তি বরকরার রেখে দেন, তাহলে কিভাবে সন্ত্রাসবাদকে নির্মূল করা যায়? আতঙ্কের উপরে যদি হামলা না হয়, একটুখানি বোঝার ভুল হচ্ছে। শান্তি আমরা সবাই চাই, অশান্তি কেউ চায় না, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্যও অশান্তি করতে হয়, যেটা প্রবীরদা বললেন। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে অশান্তি, মানে তার মানে এই নয় যে আমরা সবাই অশান্তি চাই, আমরা শান্তি চাই। যখন অর্জুন যখন মহাভারতে যুদ্ধ করতে রাজি ছিলেন না, তখন শ্রীকৃষ্ণ তাকে বানিয়ে দিয়েছিলেন যে তুমি যুদ্ধ করো, কারণ তুমি ধর্মের জন্য লড়াই করছো। অর্জুন বলছেন যে আমার পরিবার, ওই কথাটাতে ফিরে আসছি আবার। তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। মহাশয় যিনি বলেছেন, আমার পূর্ববর্তী বক্তা, তিনি
না না, আমি ওনার কথাটা তুলে ধরছি। উনি কিন্তু খুব সুন্দর করে বলেছেন যে যদি শান্তি আনতে হয় দীর্ঘমেয়াদী কিংবা একটা ইতিবাচক সিদ্ধান্তে আসতে হয়, তাহলে একটা অশান্তির দরকার আছে। অশান্তি ছাড়া এই শান্তি আসবে না, আসতে পারে না। একদমই। ধন্যবাদ প্যানেলে যারা ছিলেন সকলকে ধন্যবাদ, কৌশিক দা, সুরাইয়া, প্রবীর দা, সকলকে ধন্যবাদ। আজকে আর বিস্তারিত করলাম না, আজকে মোটামুটি 1 ঘন্টার মতো লাইভ আমাদের হলো, দর্শকরাও দেখেছেন, অনেকে কমেন্ট করছেন, আরো কমেন্ট করবেন আশা করি। আর যাই হোক, আমাদের মধ্যে আমরা সত্যি শান্তি চাই, কিন্তু সেই শান্তি প্রতিষ্ঠা করতে গেলেও আমাদের অশান্তি করতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। কেউ অশান্তি চায় না। শান্তি প্রতিষ্ঠা তখনই হবে যখন এই শান্তির ছেলেদের এনকাউন্টার হবে, সেদিন শান্তি চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু আমাকে বলতে দিন, আমি শেষ করবো অনুষ্ঠানটা। তো এই অশান্তি আমরা তো চাই না, কিন্তু অশান্তি করতে বাধ্য হতে হচ্ছে, কারণ আমরা এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য যারা এই অশান্তির ধারক বাহক, সেই সন্ত্রাসবাদীদেরকে নির্মূল করতে চাই। সেজন্য আমরা সকলে হাতে হাত বেঁধে আজকে ভারতের এই সংহতি, ভারতের ঐক্য বজায় রাখি, এবং কোন রকম প্ররোচনায়, কোন রকম বিদ্বেষমূলক কথা না বলে সেনাবাহিনীকে সাপোর্ট করি, সকলে সেনাবাহিনীর পাশে থাকি। এটাই আজকে আমাদের সকলকে মাথায় রাখতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলকে আরো একবার দেশাত্মবোধক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। নমস্কার। নমস্কার।